গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর দৃশ্য। সময়টা তখন থাইল্যান্ডের থ্রি আইড গড বা তিন চোখওয়ালা দেবতার উৎসবের। গ্রামের সব ডার্ক জাদুকররা তাদের কালা জাদুর পাওয়ার দেখাচ্ছিল। চারপাশের পরিবেশ এতটাই অশুভ যে আকাশ থেকে হঠাৎ বৃষ্টির মতো খসে পড়তে শুরু করে মরা কাক। ঠিক সেই সময় রয়া নামের এক মহিলা এক সন্তানের জন্ম দিচ্ছিল। হঠাৎ একটা কাক এসে জানলার উপর বসে। দাইমা সেটা দেখেই বুঝে যায় যে কোনো অশুভ কিছু হতে চলেছে। আর ঠিক তাই হলো। রয়ার পেট থেকে দাইমা যখন বাচ্চাটাকে বের করল, দেখল সেটা একটা মোড়া বাচ্চা। দেখে মনে হচ্ছিল কেউ যেন ওর ভেতর থেকে সব রক্ত মাংস চুষে খেয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রয়ার পেটে আসলে যমজ বাচ্চা ছিল। আর সেই মুহূর্তে পেটের ভেতরের জ্যান্ত বাচ্চাটা ওই মরা ভাইটার নাড়ি ভুড়ি ধরে টেনে ছিঁড়ে খাচ্ছিল। এই বীভৎস দৃশ্য দেখে দাইমা শয়তানের বাচ্চা বলে চিৎকার করে ওখান থেকে ছুটে পালায়। আর রয়াও উঠে দেখতে পায় তার নিজেরই এক বাচ্চা আরেকটা মরা বাচ্চাকে খাচ্ছে। এই রাক্ষসী মেয়েটির জন্ম হওয়ার সাথে সাথেই যেন বাইরের সব কালা জাদুকরদের চেয়েও ভয়ঙ্কর এক পাওয়ার জেগে ওঠে। আকাশ থেকে অঝরে মরা কাক পড়তে শুরু করে। এইসব অতিপ্রাকৃত ঘটনা যেন বুঝিয়ে দিচ্ছিল এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, চরম এক অশুভ শক্তির প্রতীক। দেখতে দেখতে 9 বছর কেটে যায়। সেই অভিশপ্ত মেয়েটিও এখন বেশ বড় হয়েছে, কিন্তু তার যম আর অদ্ভুত স্বভাবের জন্য গ্রামের কেউ তাকে দেখতে পারত না। এমনকি তার নিজের মা রয়াও তাকে নিজের মেয়ে বলে মানত না। তাকে শুধু তার ভাইয়ের খুনি আর অভিশাপ মনে করত। তাই ছোটবেলা থেকেই মেয়েটি একদম একা, কোনো বন্ধু ছিল না। একদিন তার সামনে এক সন্ন্যাসী মাস্টার এলেন। মেয়েটার এই করুণ অবস্থা দেখে তিনি তার ওপর থেকে এই কালা জাদুর প্রভাব কাটানোর চেষ্টা করলেন। মাস্টার তার নাম দিলেন পানো, যাতে সবাই তাকে ভালোবাসে। কিন্তু পানোর হাত ধরে আশীর্বাদ করার সাথে সাথেই মাস্টারের পেটে মারাত্মক ব্যথা শুরু হলো। মনে হলো কেউ যেন তার ওপর কালা জাদু করে দিয়েছে। মাস্টার মাটিতে লুটিয়ে পড়ে রক্তবমি করতে লাগলেন। গ্রামের লোকেরা এটা দেখে বুঝে গেল যে পানোকে ছোঁয়ার জন্যই মাস্টারের এই দশা হয়েছে। এভাবেই কেটে যায় আরও 9 বছর। পানো এখন হাই স্কুলে পড়ে, কিন্তু তার কুৎসিত চেহারা আর অভিশপ্ত টকমার জন্য ক্লাসের সব স্টুডেন্ট তাকে এক ঘরে করে রাখে। অন্য স্টুডেন্টরা যখন স্কুলের মাঠে সবচেয়ে হ্যান্ডসাম ছেলে আবায়াংয়ের খেলা দেখছিল, পানো তখন ক্লাসরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে একা একা তাদের দিকে তাকিয়েছিল। এই সময় ক্লাসের একটা মেয়ে আবায়াংকে ইমপ্রেস করার জন্য তাকে ড্রিঙ্ক দিতে দৌড়ে যায়, কিন্তু পানোর ক্লাসের কয়েকজন মেয়ে তাকে ইচ্ছে করে ল্যাং মেরে ফেলে দেয়। মেয়েটা রেগে গিয়ে কিছু বলতে যাবে, এমন সময় আবায়াং নিজে এসে তাকে ওঠায়। এতে মেয়েটার খুব অহংকার হয়, কিন্তু পরক্ষণেই সে দেখে আবায়াংয়ের মুখে একটা জ্যান্ত মাকড়সা। মেয়েটি ভয় পেয়ে মাকড়সাটাকে থাপ্পড় মেরে পায়ে করে পিষে দেয়। আর ঠিক তখনই তার নিজের শরীর থেকে বেরোতে শুরু করে শয়ে শয়ে মাকড়সা। অদ্ভুত ব্যাপার হলো, এই মাকড়সাগুলো শুধু ওই মেয়েটাই দেখতে পাচ্ছিল, আর কেউ নয়। মেয়েটি চুলকে চুলকে নিজের শরীর রক্তাক্ত করে ফেলে আর তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। স্কুল ছুটির পর পানো গ্রামে গিয়ে সেদ্ধ মাছ বিক্রি করতে শুরু করে। গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ অবশ্য পানোকে খুব স্নেহ করত। পানোর জীবনে একমাত্র বন্ধু বলতে একটি মেয়ে ছিল আথাই নামে। আথাই পানোকে সবসময় সাথে সাথে রাখত, এমনকি তাকে নিয়ে টেরি নামের এক ফটোগ্রাফারের স্টুডিওতে ছবি তুলতে যায়। পানো হাসতে জানত না। আথাই জোর করে তাকে হাসিয়ে ছবি তোলে। স্টুডিও থেকে বেরোতেই তারা দেখে বাইরে কয়েকটা ছেলের মধ্যে ধুমধুমার মারামারি চলছে। পিক নামের একটা ছেলে একাই সবাইকে পিটিয়ে শুইয়ে দিচ্ছিল। হঠাৎ একটা ছেলে পিকের দিকে ছুরি নিয়ে তেড়ে আসে। পানো চিৎকার করে পিককে সাবধান করে দেয়। পুলিশ আসতেই বাকিরা পালিয়ে যায়। পানো দৌড়ে গিয়ে পিকের আঘাত দেখতে যায়, কিন্তু পানোকে দেখা মাত্রই পিক চরম রেগে যায়, কারণ পিকের ধারণা পানোই তার মাকে কালা জাদু করে মেরেছে। পিক চলে যাওয়ার পর পানো আথাইকে আসল সত্যিটা বলে। ছোটবেলায় পানো পিকের সাথে খেলতে চেয়েছিল, কিন্তু পিকের মা তাকে বাধা দেয়। আর পানোকে ছোঁয়ার কারণেই পিকের মা কালা জাদুর শিকার হয়। পানো ছুটে গিয়ে নিজের শক্তি দিয়ে পিকের মায়ের চোখ থেকে জাদুটা টেনে বের করতে চেয়েছিল, কিন্তু পিকের বাবা এসে তাকে ভুল বোঝে ডাইনি অপবাদ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, আর পিকের মায়ের মৃত্যু হয়। আথাই এইসব শুনেও পানোকে ভয় পায় না,
বরং তার এই জাদুর ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে বন্ধু হিসেবেই মেনে নেয়। রাতে বাড়ি ফিরে পানো দেখে তার মা রয়া বাড়িতে নেই। খুঁজতে খুঁজতে সে চিলেকোঠায় যায়। সে জানত তার মা তার সেই মরা ভাইটার পচা লাশটা এখনও পুজো করে, কিন্তু আজ সে দেখতে পায় রয়া গলায় ছুরি ঠেকিয়ে সুইসাইড করার চেষ্টা করছে। পানো দৌড়ে গিয়ে তাকে আটকায়। রয়া তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দে। পানো দেখতে পায় তার মায়ের ঘাড়ে অদ্ভুত সব কালা জাদুর চিহ্ন আঁকা। ওই রাতে পানো একটা বিভৎস স্বপ্ন দেখে। তার মাকে কেউ বলি দিচ্ছে আর সারা শরীরে অদ্ভুত সব চিহ্ন এঁকে দিচ্ছে। হঠাৎ স্বপ্নে মা রয়া পানোর দিকে তাকায়, আর ঠিক তখনই পানো নিজের চোখে দেখতে পায় তার নিজের পেটের ভেতর একটা অদ্ভুত বাচ্চা নড়াচড়া করছে। এই হাড়হিম করা দৃশ্য দেখে ভয়ে ধরফর করে জেগে উঠে পানো। সে আতঙ্কে নিজের পেটটা চেক করে দেখে সব ঠিক আছে কিনা। রাতটা কোনো মতে পার করে পরের দিন সকাল হতেই সে আর এক মুহূর্ত দেরি না করে নৌকা চালিয়ে সোজা তার মাসি মেইয়ের কাছে ছুটে যায়, কারণ মাসি মেই এই ধরনের অদ্ভুত স্বপ্নের মানে বুঝতে পারত। কিন্তু নদীর ওপারে পৌঁছতেই সে দেখে একটা ভিড়। কাছে গিয়ে দেখে একটা জেলের লাশ পড়ে আছে, আর সেই লাশের বুকে ঠিক ওই স্বপ্নের মতোই অদ্ভুত চিহ্ন আঁকা। পুলিশ লাশের পাশ থেকে একটা জাদু করা মাছ উদ্ধার করে। ওই মাছটা দেখেই পুলিশ বুঝে যায় যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়। হঠাৎ ওই মরা লোকটার বউ ভিড়ের মধ্যে পানোকে দেখে ফেলে চিৎকার করে ওঠে, তুই আমার স্বামীকে মেরেছিস। পুলিশ আর গ্রামের লোক জড়ো হলেও পানো সেখান থেকে পালিয়ে যায়। আথাইও তাকে ফলো করে। নদীর ধারে বসে পানো আথাইকে বলে যে ওই জেলেটা নির্ঘাত কালা জাদুর শিকার। এরপর পানো একটা কাঠি তুলে নিয়ে মাটিতে সেই 3 চোখওয়ালা অদ্ভুত চিহ্নটা আঁকে, যেটা সে তার স্বপ্নে আর ওই জেলের বুকে দেখেছিল। আথাই সেই চিহ্নটা দেখে নিজের কাছে থাকা একটা কাগজে কপি করে নেয় এবং বলে যে সে তার পুলিশ বাবাকে এটা দেখাবে। কিন্তু দুজনে উঠে দাঁড়াতেই পানোর পা থেকে রক্ত ঝরতে শুরু করে। পানো ভয় পেলেও আথাই বুঝতে পারে পানোর প্রথম পিরিয়ডস শুরু হয়েছে। সে পানোকে বাথরুমে নিয়ে যায়। এখন থেকে পানো একজন সম্পূর্ণ নারী। আথাই পানোর জন্য ব্যথার ওষুধ কিনে ফিরছিল। হঠাৎ রাস্তায় একটা লোকের সাথে তার ধাক্কা লাগে। লোকটা নিচু হতেই আথাই তার বুকে ঠিক ওই একই 3 চোখওয়ালা চিহ্নটা দেখতে পায়। আর লোকটাও দেখে ফেলে যে আথাইর হাত থেকে পানোর আঁকা ওই চিহ্নের কাগজটা পড়ে গেছে। আথাই ভয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু লোকটা ততক্ষণে একটা জাদুর জিনিস বের করে তার ওপর কালা জাদু করা শুরু করে দিয়েছে। হাঁটতে হাঁটতে আথাইর হঠাৎ মাথা ঘুরতে শুরু করে। পেটের ভেতর যেন কিছু একটা কিলবিল করছে। সে বমি করতে মুখ দিয়ে বেরিয়ে আসে ডিমির খোসা, আর তার মধ্যে থেকে জ্যান্ত আধ খাওয়া টিকটিকি বেরিয়ে আসে। আথাই যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। পানো ছুটে এসে আথাইর শরীর থেকে ওই কালা জাদুটা নিজের শরীরে শুষে নেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আথাই বলে যে সে ওই 3 চোখওয়ালা লোকটাকে দেখেছে, আর দেখতে দেখতেই আথাইর প্যান্টের ভেতর দিয়ে, চোখ দিয়ে, নাক মুখ দিয়ে কিলবিল করে শত শত টিকটিকি বেরিয়ে আসতে থাকে। আথাইর বাবা ছুটে আসার আগেই পানোর চোখের সামনে আথাই ছটফট করতে করতে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে ফরেন্সিক রিপোর্টে জানা যায় আথাইয়ের গলা থেকে শুরু করে পাকস্থলী, অন্ত্র, এমনকি নিম্নাঙ্গ পর্যন্ত পুরোটাই ভেতর থেকে মারাত্মকভাবে ছিঁড়ে খুঁড়ে গেছে। আথাইয়ের পুলিশ বাবা বুঝতে পারেন এটা সাধারণ কিছু নয়, কিন্তু প্রমাণের অভাবে পানোকে ছেড়ে দিতে বাধ্য হন। এদিকে পানো বাড়ি ফিরতেই তার মা রয়া তাকে একটা ঘরে তালাবন্ধ করে দেয়, কারণ রয়া একটা চিঠি পেয়েছিল যেখানে লেখা ছিল পানোর পিরিয়ডস হয়েছে, সময় হয়ে গেছে। রয়া বুঝতে পেরেছিল পানোর জীবন এবার চরম বিপদে। ঘরে একা বন্দি পানোর শরীরে হঠাৎ শুরু হয় মারাত্মক চুলকানি। টানা 2.5 ঘন্টা নিজের চামড়া আঁচড়ানোর পর যখন পানো আয়নার সামনে দাঁড়ায়, তার সেই কুৎসিত চেহারা খসে গিয়ে সে এক অকল্পনীয় সুন্দরী নারীতে পরিণত হয়। পরদিন পানো যখন স্কুলে যায়, তখন তার এই অপ্সরার মতো রূপ দেখে পুরো স্কুল হাঁ হয়ে যায়। সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পানো আর সেই কুৎসিত মেয়ে নেই, সে এখন সম্পূর্ণ বদলে গেছে। পানো সোজা তার মৃত বন্ধু আথাইয়ের ডেস্কে গিয়ে একটা ফুল রেখে মনে মনে প্রতিজ্ঞা করে, যে বা যারা আথাইকে মেরেছে তাদের আমি খুঁজে বের করবই। কিন্তু পানোর এই অকল্পনীয় সৌন্দর্যই তার জন্য নতুন বিপদ ডেকে আনে। স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে আবায়াং পানোর কাছে এসে তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয়।
আথাইয়ের মৃত্যুর পর থেকে পানো যেন ভেতর থেকে পাথর হয়ে গেছে। সে কোনো এক্সপ্রেশন ছাড়াই ডেটে যেতে রাজি হয়, তবে শর্ত দেয় জায়গাটা সে নিজে ঠিক করবে। রাতে পানো আবায়ানকে নিয়ে যায় সেই পোড়ো মন্দিরে যেটা সে স্বপ্নে দেখেছিল। সে আথাইয়ের খুনিকে খুঁজতেই সেখানে গেছিল, কিন্তু হঠাৎ করে আড়ং তার 4টে চামচাকে নিয়ে সেখানে হাজির হয়। তার ইশারায় ওই চামচাগুলোর মধ্যে একটা ছেলে পানোকে মাটিতে চেপে ধরে তাকে রেপ করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে একদম হিরোর মতো এন্ট্রি নেয় পিক। আসলে পিক আগেই আড়ং আর আবায়াংয়ের এই প্ল্যানটা আড়াল থেকে শুনে ফেলেছিল। পিক তার ফাটাফাটি ফাইটিং স্কিল দিয়ে ওই 4জনকে পিটিয়ে শুইয়ে দেয় আর পানোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। পিক পানোকে বলে, বেশি ভেবো না যে আমি তোমার ভালো চাই, তোমাকে শুধু আমিই কষ্ট দিতে পারি, অন্য কেউ নয়। পিকের এই কথাগুলো পানোকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু তখন তার আথাইয়ের বলা একটা কথা মনে পড়ে যায়, যতক্ষণ না তুমি রুখে দাঁড়াবে ততক্ষণ সবাই তোমায় এভাবেই পিষে মারবে। পানো ঠিক করে সে আর চুপ থাকবে না। পরদিন স্কুলে গিয়েই পানো সরাসরি কাঁচি হাতে তুলে নেয়। যে আবায়ান তাকে ধোঁকা দিয়েছিল তার হাতে কাঁচি দিয়ে গভীরভাবে চিড়ে দেয়। তারপর আড়ংকে মাটিতে ফেলে তার সুন্দর মুখটা কাঁচি দিয়ে ফালা ফালা করে দেয়। স্কুল থেকে বেরিয়ে পানো যায় সেই সন্ন্যাসী মাস্টারের কাছে, যিনি ছোটবেলায় তার নাম রেখেছিলেন। আসলে ওই মাস্টারও কালা জাদুর শিকার হয়েছিলেন। পানো জাদুর মাধ্যমে মাস্টারের পা থেকে জাদুর সুতো টেনে বের করে তাকে সাময়িকভাবে সুস্থ করে তোলে। অন্যদিকে মুখ থেতলে যাওয়া আড়ং প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে এক ডার্ক জাদুকরের কাছে যায়। এই জাদুকরটাই হলো সেই লোক যে মুভির শুরুতে ওই মেয়েটির ওপর মাকড়সার জাদু করেছিল। আড়ং চায় পানোকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। রাতে যখন পানো একা ঘরে ফেরে, অন্ধকার থেকে একটা ছায়া তার ওপর হামলা করে। পানো দৌড়ে একটা গাছের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু লোকটা তাকে খুঁজে বের করে গলা টিপে ধরে। পানো বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, এটা আসলে একটা জ্যান্ত পুতুল। পানো যখন দম বন্ধ হয়ে মারা যেতে চলেছে, ঠিক সেই মুহূর্তে সেখানে টেরি চলে আসে। টেরি লাঠি দিয়ে পিটিয়ে পুতুলটাকে ভেঙে গুঁড়িয়ে দেয়। পুতুল ভাঙার সাথে সাথে ওই জাদুকরের জাদু ভেঙে যায়। জাদুকরটা বুঝতে না পেরে আবার পানোকে কন্ট্রোল করার মন্ত্র পড়ে, কিন্তু সে জানত না পানোর সাথে টেরি আছে। টেরির পল্টা জাদুর ধাক্কায় জাদুকরের বুক চিড়ে যায় আর সে নিজের মন্দিরের ভেতরেই যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। কিন্তু আসল টুইস্ট তো এবার এলো। টেরিকে দেখে পানোর মা রয়া ঘর থেকে বেরিয়ে আসে। টেরি হঠাৎ রয়ার চুল খামচে ধরে মাটিতে ফেলে বেধড় পেটাতে থাকে। পানো ছুটে গিয়ে মাকে বাঁচাতে গেলে টেরি পানোকে বলে, তুই জানিস না ও তোর মা নয়, ও শুধু তোকে জন্ম দেওয়ার একটা ভাড়ায় খাটা মেশিন। এই কথা শুনে পানো থমকে যায়। সে মায়ের দিকে তাকায় আর রয়া লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। টেরি তখন পানোকে বলে, এবার থেকে তোর মায়ের কাজ তুই করবি। রয়া একটু দূরে দাঁড়িয়ে এই কথা শুনে ফেলে। নিজের অতীত আর এই নরকীয় জীবনের কথা মনে পড়ে যায় রয়ার। সে চায়নি পানোও যেন তার মতো এই নরকে ঢুকে। তাই রয়া পেছন থেকে এসে টেরিকে লাঠি দিয়ে মারে আর পানোকে নিয়ে নৌকোয় পালাতে শুরু করে। কিন্তু টেরি মারাত্মক শক্তিশালী। পেছন থেকে ছুরির আঘাত খাওয়ার পরও সে জাদু মন্ত্র পড়ে রাতের আকাশের হাজার হাজার কাককে কন্ট্রোল করে পানো আর রয়ার দিকে লেড়িয়ে দেয়। নৌকোর উপর কাকের দল রয়াকে চারপাশ থেকে আক্রমণ করে। তার শরীর রক্তে ভেসে যায় আর একটা কাক রয়ার গলায় আটকে গিয়ে তাকে শেষ করে দেয়। পানো কোনো মতে পালিয়ে মাসি মেয়ের কাছে পৌঁছায়। মেয়ে তাদের উদ্ধার করলেও রয়া ততক্ষণে মারা যায়। মরার আগে রয়া শুধু মেয়েকে বলে যায়, পানোকে দেখে রেখিস। মায়ের মৃত্যু পানোকে ভেতর থেকে শেষ করে দেয়। পানো মেয়েকে জিজ্ঞেস করে টেরি কেন বলেছিল তার মা একটা টুল বা যন্ত্র। মেয়ে তখন পানোর মায়ের লেখা একটা ডায়েরি বের করে। জানা যায় রয়া একসময় হিরোইন হতে চেয়েছিল, কিন্তু একটা শয়তানের কাল্ট তাকে টাকার লোভ দেখিয়ে প্রেগন্যান্ট করে। তাদের প্ল্যান ছিল রয়ার শরীরের ভেতর কালা জাদু দিয়ে এমন একটা বাচ্চা তৈরি করা যে হবে তাদের সব জাদুর শক্তির আধার বা স্টোরেজ। তারা ওই বাচ্চাটাকে বলি দিয়ে অমর হতে চেয়েছিল। তারা আসলে পানোর দাদাকে চেয়েছিল, কিন্তু পানোর ভেতরের রাক্ষসী শক্তি এতটাই বেশি ছিল যে সে মায়ের পেটে বসেই দাদাকে খেয়ে ফেলে। আর এখন ওই কাল্টের লোকেরা পানোর পেছনে পড়েছে, কারণ পানো এখন যুবতী হয়েছে, তার পিরিয়ড শুরু হয়েছে, অর্থাৎ সে এখন নতুন কোনো শক্তির জন্ম দিতে পারবে। এই সত্যিটা জানার পর পানোর ভেতরে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে। সে ঠিক করে যারা তার মাকে কষ্ট দিয়েছে আর আথাইকে মেরেছে তাদের প্রত্যেককে সে নিজের হাতে নরকে পাঠাবে। অন্যদিকে পিক যায় সেই ভালো মাস্টারের কাছে পানোর কাছে ক্ষমা চাইতে, কারণ পিক তার বাবার কাছ থেকে আসল সত্যিটা জেনে গেছিল। পিকের মা পানোর জাদুর কারণে মারা যায়নি। পিকের বাবা অন্য একজনকে মারার জন্য একটা জাদুর জিনিস লুকিয়ে এনেছিল, কিন্তু পিকের মা সেটাকে পারফিউম ভেবে মেখে ফেলায় নিজেই কালা জাদুর শিকার হয়।
মাস্টার পিককে জানায় পানোর একটা বিশেষ ক্ষমতা আছে, সে অন্যের শরীর থেকে কালা জাদু নিজের শরীরে শুষে নিতে পারে। আর পিকের মায়ের শরীর থেকেও জাদুটা বের করার জন্যই পানো সেখানে গেছিল। সব শুনে পিকের চোখে জল চলে আসে। এবার শুরু হয় পানোর আসল খেলা। পানো প্রথমে ওই 4টে চামচাকে টার্গেট করে। সেই 4টে মাটির পুতুল বানিয়ে মন্ত্র পড়ে। ওই জাদুর প্রভাবে স্কুলের স্টেজের ওপর ওই 4টে ছেলেমেয়ে একে অপরকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে। এরপর পানোর টার্গেট আরং আর আবায়াং। আরং আর আবায়াং রুমে একসাথে ছিল। আবায়াং কাজ শেষ করে আরংকে একা ফেলে চলে যায়। আরং ঘরের দরজা বন্ধ করতে যায়, তখন আমরা দেখি বিছানার ওপর একটা চুল পড়ে আছে, যেটা কেউ তুলে নিয়ে যায়। আরং ঘরে ফিরতেই দেখে আয়নার সামনে পানো বসে আছে। আরং বুঝতে পারে পানো জাদু করছে। সে খাটের নিচ থেকে কালো কুকুরের রক্ত বের করে পানোকে আটকাতে যায়, কিন্তু পানো জাদুতে আরংকে খাটে আটকে ফেলে এবং সেই মরা জাদুকরের ছাই আরংয়ের মুখের ভেতর ফুঁকে দেয়। আরং জাদুর ঘোর কাটিয়ে পালাতে গেলে দরজা খুলতেই দেখে সেই মরা জাদুকরের লাশ দাঁড়িয়ে আছে। জাদুকরের লাশটা আরংয়ের চুল খামচে ধরে তার মাথার পুরো চামড়াটা টেনে ছিঁড়ে নেয়। আরংকে চরম শাস্তি দেওয়ার পর পানোর পরবর্তী টার্গেট ছিল ফটোগ্রাফার টেরি। সে চুপি চুপি টেরির বাড়িতে গিয়ে তার জুতোর তলা থেকে মাটি জোগাড় করে, যাতে তার গায়ের গন্ধ দিয়ে তার ওপর কালা জাদু করতে পারে। ওদিকে ঘরের ভেতর টেরি তখন তার ভাইপো আবায়ংকে কালা জাদু শেখাচ্ছিল। হ্যাঁ, এই আবায়ং কালা জাদু করেই আরংকে বশ করেছিল। হঠাৎ দেওয়ালে টিকটিকি ডাক শোনে। সে বুঝতে পারে কেউ তার ওপর জাদু করছে। টেরি তার বাক্স খুলে পানো আর আথাইয়ের ছবি পায়, আর তখনই ক্লিয়ার হয়ে যায় সেদিনের রাস্তায় আথাইকে এই টেরিই মেরেছিল। নিজের জাদুর অভিজ্ঞতা দিয়ে টেরি ঠিক ধরে ফেলে যে পানো ছাদের অন্ধকার ছিলে কোঠায় লুকিয়ে আছে। সে আস্তে আস্তে পানোকে চেক করার জন্য সেই অন্ধকার জায়গার দিকে এগিয়ে আসে। টেরিকে ওই অন্ধকার জায়গায় নিজের দিকে আসতে দেখেই পানো আর কোনো সুযোগ না দিয়ে অন্ধকার থেকে বেরিয়ে আচমকা এক লাঠি দিয়ে টেরিকে সজোরে মারে। কিন্তু টেরির শরীরে কালা জাদুর অভেদ্য বর্ম থাকায় ওই লাঠির ঘায়ে তার কিচ্ছু হয় না, বরং চোখের পলকে পানোকে এক ধাক্কায় মাটিতে আছড়ে ফেলে দেয়। মাটিতে পড়েই পানো একটা সূচলো অস্ত্র দিয়ে চোখের পলকে সেটা টেরির পায়ের পাতা সজোরে এফোড় করে দেয়। টেরির যন্ত্রণায় চিৎকার করে ওঠার চেষ্টা করতেই পানো এক বোতল কালো কুকুরের রক্ত সোজা টেরির গায়ে ঢেলে দেয়। এই কালো কুকুরের রক্ত পড়ার সাথে সাথেই টেরির জাদুর বর্ম চিরতরে ভেঙে যায়। এরপর পানো লাঠি দিয়ে পিটিয়ে টেরিকে একদম শুইয়ে দেয়। টেরিকে মাটিতে ফেলার পর পানোর চোখ যায় দেওয়ালের দিকে। চারদিকে শুধু ছবি আর ছবি। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে যায় তার। গ্রামের সব বুড়ো একটা ছোট্ট বাচ্চাকে ঘিরে পুজো করছে। টেরি তখন হাসতে হাসতে বলে ওঠে, জানিস ওটা কে? ওটাই তোর জন্মদাতা বাপ। বাপ রে বাপ, যে লোকটা তাকে একটা নারকীয় রাক্ষস বানিয়েছে সে তারই জন্মদাতা পিতা। এই চরম সত্যিটা জানার পর রাগে পানোর মাথা ফেটে যায়। সে এক লাঠির ঘায়ে টেরিকে অজ্ঞান করে দেয়। এরপর পানো আবায়াং আর চামড়া ছাড়ানো আরংকে অজ্ঞান অবস্থায় তুলে এনে একে অপরের সাথে পিঠ ঠেকিয়ে বাঁধে। পানো বলে, তোমরা দুজন তো একে অপরকে খুব ভালোবাসো, তাই না? তাহলে একসাথে মরো। এই বলে সে একটা সাঁড়াশি দিয়ে আবায়াংয়ের পায়ের আঙুলগুলো মটমট করে ভেঙে দেয়। তারপর শুরু হয় মুভির সবচেয়ে ব্রুটাল সিন। পানো একটা লোহার তার নিয়ে আবায়াং আর আরংয়ের হাত, গলা, কান, যেখানে যেখানে মাংস আছে সব সেলাই করে একে অপরের সাথে গেঁথে দেয়। তারপর টেরির ক্যামেরাটা দিয়ে তাদের শেষ একটা ছবি তোলে। ঠিক তখনই স্কুলের প্রিন্সিপাল আকুন একটা বিকট পচা গন্ধ পেয়ে অডিটোরিয়ামের দরজা খোলে, আর দরজা খুলতেই তার চোখ কপালে ওঠে। সে দেখে স্টেজের ওপর আরংয়ের সেই 4টে চামচার লাশ বিভৎস অবস্থায় পড়ে আছে। অন্যদিকে এই নিখোঁজ বাচ্চাদের খুঁজতে খুঁজতেই পুলিশ সোজা গিয়ে পৌঁছায় টেরি নামের ওই ফটোগ্রাফারের ঘরে। আর সেখানে গিয়ে তারা যা দেখে তাতে পুলিশেরই আত্মা কেঁপে ওঠে। টেরি একটা চেয়ারের ওপর মর্মান্তিকভাবে মরে পড়ে আছে। তার পেট চেরা আর ভেতরের সব নাড়ি ভুড়ি অঙ্গপ্রত্যঙ্গ কেউ যেন জ্যান্ত অবস্থায় খুপলে বের করে নিয়েছে। এরপর পুলিশ ওই ঘরেই আবায়াং আর আরংয়ের লাশটাও পায়, যাদের লোহার তার দিয়ে একসাথে সেলাই করা হয়েছিল। সেখানে পিকও উপস্থিত ছিল। পিক পুলিশকে বলে, আবায়াং আর আরংকে পানো তার বন্ধু আর মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য মেরেছে ঠিকই, কিন্তু টেরিকে ওইভাবে পেট চিরে মারার পিছনে নিশ্চয়ই অন্য কোনো বড় কারণ আছে। ঠিক তখনই একজন পুলিশ টেরির ঘর থেকে ওই পুরনো ছবিটা খুঁজে পায়। ছবিতে দেখা যায় গ্রামের ওই বৃদ্ধরা সবাই একটা ছোট্ট বাচ্চাকে ঘিরে পুজো করছে।
পুলিশ বুঝতে পারে এরা সবাই 3-eyed গড বা 3 চোখওয়ালা দেবতার পূজারী কাল্ট, আর কালই হলো তাদের প্রধান ফেস্টিভ্যাল। পুলিশ বুঝে যায় পানোর নেক্সট টার্গেট কারা। পরের দিন ফেস্টিভ্যালে স্কুলের প্রিন্সিপাল আকুনের নেতৃত্বে গ্রামের সব বয়স্ক লোকেরা লাল সুতো দিয়ে একসাথে বসে পুজো করছিল। পুজো শেষে যখন তারা খেতে বসে, তখন এক বুড়ো হঠাৎ বমি করতে শুরু করে। বমির সাথে বেরিয়ে আসে মানুষের চামড়া। হ্যাঁ ভাইলুক, পানো তেরিকে জ্যান্ত কেটে তার চামড়া আর নাড়ি ভুড়ি দিয়ে মাংসের কিমা বানিয়ে এই খাবারে মিশিয়ে দিয়েছিল, আর তার সাথে মিশিয়েছিল চরম এক জাদুর অভিশাপ। এই মাংস খাওয়ার সাথে সাথেই ওই বুড়ো বুড়িগুলো পাগল হয়ে যায়। তাদের মুখ থেকে জ্যান্ত টিকটিকি বেরোতে থাকে, আর তারা নিজেদের মধ্যেই মারামারি করে একে অপরকে কুকুরের মতো কামড়ে ছিঁড়ে খেতে শুরু করে। পানো ঠিক তাদের মাঝখানে দাঁড়িয়ে জাদু মন্ত্র পড়ছিল, কারণ এই বৃদ্ধরা কেউ ভালো মানুষ ছিল না। এরা সবাই ওই কাল্টের সদস্য ছিল, যারা পানোকে শুধু একটা জাদুর পাত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। ঠিক সেই সময় পিক সেখানে এসে হাজির হয়। পিক পানোকে থামাতে বলে, কারণ বাইরে পুলিশ পুরো জায়গাটা ঘিরে ফেলেছে। পানো কিছু বলার আগেই হঠাৎ একটা লোক এক হাত দিয়ে তার কাল্টের লোকেদের মাথায় হাত রেখে নিমেষে পানোর জাদু ভেঙে দেয়। পানো অবাক হয়ে দেখে লোকটা আর কেউ নয়, খোদ স্কুলের প্রিন্সিপাল আকুন। আর এই আকুনই হলো পানোর আসল বাবা এবং এই কাল্টের মাস্টারমাইন্ড। আকুন পানোকে আটকানোর জন্য সোজা পিকের ওপর কালা জাদু করে দেয়। তারপর সে পিকের পেটের ওপর পা রেখে আকুন পানোকে ব্ল্যাকমেল করে বলে, যদি তুই আমার সাথে না যাস তাহলে আমি পিককে এখানেই মেরে ফেলব। পিককে বাঁচানোর জন্য পানোর কাছে আর কোনো রাস্তা থাকে না। সে বাধ্য হয়ে আকুনের কাছে সারেন্ডার করে। পানোকে নিয়ে যাওয়ার পর পিকের পেট জাদুর চোটে বেলুনের মতো ফুলতে শুরু করে। ঠিক তখনই পানোর মাসি মেই সেখানে হাজির হয়। সে পানোর ওই মরা ভাইটার খোলস দিয়ে একটা ওষুধ বানিয়ে পিককে খাওয়ায়, আর পিক জাদুর হাত থেকে কোনো মতে বেঁচে যায়। ওদিকে আকুন আর তার কাল্টের লোকেরা পানোকে বেঁধে জঙ্গলের ভেতরের মন্দিরে নিয়ে যায়। তারা পানোকে স্নান করায়। আকুনের জঘন্য প্ল্যান ছিল পানোর শরীর থেকে পুরো জাদুর শক্তি শুষে বের করে নেওয়া এবং তার সাথে শারীরিক সম্পর্ক করে নতুন শক্তির বীজ বোনা। আকুন যখন তার মুখে 3 চোখওয়ালা সোনার মুখোশ পরে পুজো শুরু করবে, তখন পুলিশ সেখানে হাজির হয়ে আকুনের লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু আকুনের শরীরে জাদুর অভেদ্য বর্ম থাকায় গুলির কোনো আসর হয় না। কাল্টের লোকেরা উল্টে পুলিশের ওপর কাটারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় রক্তক্ষয়ী লড়াই। আকুন যখন পানোর শক্তি শুষে নিতে যাবে, তখন পিক পেছন থেকে এসে কাটারি দিয়ে আকুনকে কোপ মারে, কিন্তু আকুনের অভেদ্য বর্ম থাকায় তার কিছুই হয় না। সে পিককে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে কুড়ুল দিয়ে কাটতে যায়। ঠিক তখনই আকুনের গায়ে দাও দাও করে আগুন ধরে যায়, কারণ ওদিকে মাসি মেই পানোর ওই মরা ভাইটার লাশটাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল, আর এই লাশটাই ছিল আকুনের আসল উৎস। লাশ পুড়তেই আকুনের অভেদ্য শক্তি চিরতরে শেষ হয়ে যায়। আকুন দুর্বল হতেই পিক পানোর বাঁধন খুলে দেয়, কিন্তু আকুন জাদুর ঘোর কাটিয়ে উঠে পিককে গলা টিপে ধরে আর পানোকে ভয় দেখিয়ে বলে, তুই মুখোশটা পর, না হলে আমি একে মেরে ফেলব। পানো বাধ্য হয়ে মুখোশ পরে। আকুন তার শক্তি টানতে শুরু করে। পিক বুঝতে পারে শক্তি শুষে নেওয়া শেষ হলে তারা দুজনেই মরবে। সে নিজের নখ দিয়ে আকুনের পচা চামড়া খাঁচড়ে ধরে তার জাদুর ফোকাস ভেঙে দেয় আর পানোকে ইশারা করে তাকে মেরে ফেলার জন্য। পানো একটা ধারালো বাঁশ তুলে নেয়। বাঁশটা সে সোজাসুজি পিকের শরীরের ভেতর দিয়ে ঢুকিয়ে দেয়, যা পিকের শরীর ফুঁড়ে গিয়ে পেছনের আকুনের শরীরকেও ফোর করে দেয়। এরপর বাঁশটা বের করে বলিদানের ছুরিটা নিয়ে জ্যান্ত আকুনের পেট চিরে দেয়। পেটের ভেতর হাত ঢুকিয়ে তার ধরফর করতে থাকা হৃৎপিণ্ডটা টেনে বাইরে বের করে আনে আর সবার চোখের সামনে কামড়ে খেতে শুরু করে। এভাবেই শেষ হয় মাস্টারমাইন্ড আকুনের। সব কিছু শান্ত হওয়ার পর সেই ভালো সন্ন্যাসী মাস্টার পুলিশ চিফকে সব সত্যিটা জানান। তিনি বলেন, ওই লোকগুলো আসলে কালো জাদুর পূজারী শয়তান ছিল। পানো এতগুলো মানুষকে খুন করলেও সে আসলে পুরো গ্রামকে এক ভয়ঙ্কর অভিশাপের হাত থেকে বাঁচিয়েছে। পুলিশ সব প্রমাণ পেয়ে পানোকে সসম্মানে ছেড়ে দেয়। মায়ের আর বন্ধুর মৃত্যুর চরম প্রতিশোধ নিয়ে পানো আর পিক এক নতুন জীবনের দিকে এগিয়ে যায়। তো ভাইলোক, এই ছিল থাইল্যান্ডের পিওর ব্ল্যাক ম্যাজিক হরর মুভির একদম রিয়েল আর ফাটাফাটি রিভেঞ্জ স্টোরি। এবার বলো, এই ব্রুটাল এন্ডিংটা তোমাদের কেমন লাগলো? কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ঠুকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।